তো বস, আজকের এই ভিডিওতে আমরা দুটো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। একটা হচ্ছে ফেডারেশনের নতুন নিয়ম এবং সেই নিয়মের ফলে কোন কোন বাংলা ছবি সাফার করবে এবং কোন কোন বাংলা ছবি লাভবান হবে সেটা নিয়ে আমরা কথা বলবো। এবং দ্বিতীয় হচ্ছে রণবীর সিং, সে কান্তারাকে প্রেস করতে গিয়ে কান্তারা 3-তে নিজে থাকবো বলে যে মিমিকটা করেছে, চারিপাশে ধুরন্ধরের বয়কট ডাক শুরু হয়েছে। এতে কি ধুরন্ধর এবং রণবীর সিংয়ের কেরিয়ারে সমস্যা হবে? এই দুটো বিষয় নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। প্রথম হচ্ছে, কয়েকদিন আগে ফেডারেশনের একটা নিয়ম, সেই সময় আমরা এটা নিয়ে কথা বলেছিলাম যে ফেডারেশনের নতুন একটা নিয়ম আনা হয় যে এই যে ক্রিসমাস, এই যে ঈদ, এই যে দুর্গাপুজো, এরকম বড় বড় ইভেন্টে একসাথে আমরা বহু ছবিকে রিলিজ হতে দেখেছি, ওটা আর হবে না। 3টে করে ছবি মুক্তি পাবে এবং প্রত্যেকটা প্রোডাকশন হাউস তাদের আগে থেকে জানাতে হবে এটা যে তারা কোন কোন টাইমে আসবে। প্রত্যেকের জন্য একটা করে বা দুটো করে টাইম অ্যালট করা হচ্ছে। ধরুন SVF প্রোডাকশন হাউস, তারা ধরুন দুর্গাপুজোর সময় আসবে, তারা ধরুন গরমের ছুটিতে আসবে। আবার ধরুন জিতের হাউস, সে ধরুন ঈদের সময় নিজের ছবি নিয়ে আসবে, দুর্গাপুজোর সময় নিজের ছবি নিয়ে আসবে। এবার ধরুন দেবের হাউস, সে এখনও টার্গেট করেনি, তাকেও ধরুন এরকম দুটো সময় দেওয়া হবে। আবার ধরুন হচ্ছে উইন্ডোজ, তাদেরকে এরকম ক্রিসমাসের টাইম দেওয়া হলো, ধরুন আমি সাপোজ বলছি। আবার ধরুন সুরিন্দর ফিল্মস, তাদেরকে ক্রিসমাসের টাইম দেওয়া হলো। তো যাতে এই ক্ল্যাশটা বিশাল বড় আকৃতি না নেয় এবং সমস্যা না হয় স্ক্রিন ডিস্ট্রিবিউশনে, যে কারণে তারা এটা করেছে যে এই প্রোডাকশন হাউস এরা হচ্ছে যে কোনো দুটো করে সময় নিয়ে নিক। এবার সেই সময়ও আমার একটা প্রশ্ন ছিল যে এরা তো সব বড় হাউস, আজকে ফ্রেন্ডস কমিউনিকেশন বলি, নন্দী মুভিজ বলি, দেব এন্টারটেনমেন্ট বলি, জিৎ ফিল্ম ওয়ার্কস বলি, এগুলো সব হচ্ছে রিনাউন হাউস, সব হচ্ছে বড় প্রোডাকশন হাউস। কিন্তু যদি একটা নতুন প্রোডাকশন হাউস আসে, একটা অল্প বাজেটের একটা ছোট্ট ছবি আসে, তাহলে সেই ছবি কি ক্রিসমাস রিলিজ বা দুর্গাপুজোর সময় রিলিজ বা ঈদের সময় রিলিজ করতে পারবে না ছবি, তাই তো? এটা আমার তখন প্রশ্ন ছিল। এবার এখন যেটা নতুন নিয়ম হয়েছে সেটা হচ্ছে যেই প্রোডাকশানের বছরে মিনিমাম 2টো ছবি আসবে এবং যেই ছবির বাজেট 2 কোটির ওপর হবে বা 2 কোটির মধ্যে হতে হবে, সেই ছবি হচ্ছে প্রাইম টাইম শো পাবে বাংলাতে, আদারওয়াইজ প্রাইম টাইম শো পাবে না। এবার এই যে নিয়মাবলী, এতে লাভ কারা করবে? দেখুন, যে বড় হাউস, তাদের যে বড় ছবি, ধরুন একটা বড় স্টার রয়েছে, নাম করা একজন ডিরেক্টর রয়েছে, একটা বড় প্রোডাকশানের ছবি, সেই ছবির বাজেট 2 কোটি টাকায় পৌঁছে যাবে। এবার সেই ছবিটা প্রাইম টাইম শো এমনিও পাচ্ছিল, এবার তো হলপ করে দেওয়া হলো, অমনিও পাবে। এবার যেই ছবিটার বাজেট ধরুন 1 কোটি টাকা, বা এই প্রডিউসার বছরে হয়তো ওরকমভাবে মেনে ছবি করে না, সে হয়তো একটা ছবি করে, আবার 2 বছরের গ্যাপ নেয়, আবার একটা ছবি করে, সেই প্রোডাকশন কোম্পানি তাদের ছবি প্রাইম টাইম শো পাবে না। মানে এটা ধার্য করে দেওয়া হলো। আমাদের এতদিন আমরা কাদের সাথে লড়ছিলাম যে ধরুন একটা হিন্দির বড় ছবি এলো, এবার সেই ছবিটা এসে বাংলা ছবি সব শো নিয়ে নিচ্ছে। একটা তেলেগু, তামিল, কন্নড় ছবি এলো, ছবিটার হিউজ ফ্যান ফলোয়িং, ছবিটা বাংলায় এসে ডমিনেট করে সব শো নিয়ে নিল। আমরা এগুলোর সাথে ফাইট করছিলাম। এখন একটা ছোট ছবি বা একটা ছোটো বাজেটের ছবি, সেই ছবিটাকে ইন্ডাস্ট্রির ভেতরে এই জিনিসপত্রগুলো ফেস করতে হবে। তারা প্রথম কথা কোনো ফেস্টিভ মোমেন্টে ছবি আনতে পারবে না, তারা কোনো প্রাইম টাইম শো পাবে না। তাহলে এই যে ছোট বাজেটের ছবি, ছোট ছবি, নতুন প্রযোজক সংস্থা, নতুন পরিচালকদের ছবি, এই ছবিগুলো আলটিমেটলি যাবে কোথায়? তার মানে এই ছবিগুলোর কোনো ফিউচার নেই। এই ছবিগুলো যাক যেখানে ইচ্ছা, যারা রিনোন তারাই লাভবান হোক, যেই মুষ্টিমেয় কটা প্রোডাকশন হাউস রয়েছে তারা আরও ফুলে ফেঁপে উঠুক, এটাই হচ্ছে মোদ্দা বিষয়, এটাই হচ্ছে সমস্যার কনক্লিউশন। এদের মধ্যেই সমস্যা হচ্ছিল যে বছরে পুজোর সময় 4টে ছবি নিয়ে আসবো নাকি 3টে ছবি নিয়ে আসবো নাকি, এদের সমস্যারই সমাধান হলো। নতুন প্রযোজক, একটা ছোটো বাজেটের বাংলা ছবি কিন্তু সুন্দর ছবি, সেই ছবির আর কোনো সমাধান হলো না। তাহলে আজকে ধরুন একটা ডিপ ফ্রিজের মতো ছবি, যেই ছবিটা জাতীয় পুরস্কার জিতে আসবে, প্রত্যেক ফেস্টিভ্যালে ঘুরে আসবে, কিন্তু সেই ছবির বাজেট 2 কোটি না, সেই ছবি প্রাইম টাইম শো পাবে না। আজকে একটা একাডেমি অফ ফাইন আর্টস, এই ছবিটা চারিপাশে এরকমভাবে প্রশংসা পাচ্ছে, এইটুকুভাবে রিলিজ হয়ে প্লেক্সে 9 লক্ষ টাকার কালেকশন করে দিয়েছে, সেই ছবিটার এরকম প্রশংসা চারিপাশে, এরকমভাবে ফেস্টিভ্যালে ছবিটা ঘুরেছে। সেই ছবিটা যখন আসবে, যেহেতু এই ছবির বাজেট ওরকম নয়, এই ছবির যে প্রযোজনা সংস্থা তারা বছরে 2টো ছবি আনছে না, এই ছবিটা প্রাইম টাইম শো পাবে না। এরকমভাবে বিষয়বস্তু এগোতে থাকবে। এটা খুব সমস্যার যদি এভাবেই ব্যবস্থাপনা গ্রহণ করা হয়। আমি জানি না যে এটার ফিউচার কি,
এর সাথে তারা আরও কিছু নিয়মাবলী অ্যাড করবে কিনা নতুন প্রোডাকশন হাউসের জন্য জানি না। যদি এটাই ফাইনাল ডিসিশন হয়, এটাই যদি সিদ্ধান্ত চূড়ান্ত হয়, তাহলে আমাদের এখানে নতুন যে ফিল্ম মেকার যারা সিনেমা বানানোর স্বপ্ন দেখছে, যারা দুর্দান্তরা সিনেমা বানিয়েছে, এবং আমরা কিন্তু এমনটাও হতে দেখেছি যে আমাদের এখানে যদি একটা দোস্তজি আসে, আমাদের এখানে ধরুন একটা সহজ পাঠের গল্প আসে, আমাদের এখানে একটা অঙ্ক কি কঠিন আসে, বা এবারই একাডেমি অফ ফাইন আর্টস আসে, বা হচ্ছে মানিকবাবুর মেঘ আসে, সেই ছবিগুলো কিন্তু আস্তে 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 অডিয়েন্স তৈরি করতে পারে। আবার ধরুন এসভিএফেরই একটা ছবি আসলো বল্লভপুরের রূপকথা, সেই ছবিটারও কিন্তু বাজেট কম, সেই ছবিটাও কিন্তু প্রথমে প্রচুর শোজ নিয়ে রিলিজ হয়নি, কিন্তু সেই ছবিটাও কিন্তু আস্তে 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 অডিয়েন্স টেনে 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 একটা হিট সুপারহিট ছবি হয়ে যায়। এরকম ধরনের যখন ছবি আসবে, যে ছবিগুলো অডিয়েন্স দেখতে যাবে ছবির মেরিটের জন্য, তাহলে সেই ছবিগুলো প্রথম থেকেই কোনো লাভ, কোনো সাহায্য, পোটেনশিয়াল থাকলেও পাবে না। এটাই হচ্ছে মোদ্দা কথা। তো এটাই হয়, তাহলে নতুন পরিচালক একটা ছবির মধ্যে গুণগত মান রয়েছে, একটা ছবির মেরিট দুর্ধর্ষ, তাহলে সেই ছবিগুলোর আলটিমেটলি কী হবে? আমাদের এখানে যখন ফিল্ম ফেস্টিভ্যাল হবে, তখন আমরা এটাই বলবো যে এই ছবিগুলো হচ্ছে শ্রেষ্ঠ ছবি। জন্মকে উৎসাহিত করি যে এরকমভাবেও সিনেমা বানানো যায়, বাজেটটাই শুধুমাত্র ইস্যু নয়। কিন্তু আসলে কথা হচ্ছে বাজেটটাই সবথেকে বড় ইস্যু। বাদ বাকি সবাই এইটা নিয়মটা কতদিন কীরকমভাবে মেনটেন করে, এটা কীরকমভাবে মেনটেন থাকে প্রাইম টাইম শোতে, বাংলা ছবি, ভালো বাংলা ছবি, সেগুলো আর কিসের উপর দিয়ে যায়? সেখানে একদিকে সাউথ ইন্ডিয়ান ছবি, হিন্দি ছবি, বড় বড় প্রোডাকশানের ছবি, সেই ছবিগুলোর সাথে কম্পিট করতে হবে। তার মধ্যে আবার এখানে যে ছবিগুলোর মোটামুটি বাজেট বেশি, তার সাথে কম্পিট করতেই হবে। তাহলে এর পরবর্তী সময় কোনো প্রডিউসার এখানে 5 কোটি টাকা 10 কোটি টাকা একটা বড় ছবি বানিয়ে এই কথাটা বলতে পারবে না যে আমাদের ছবির সাথে 200 কোটি 150 কোটির ছবির তুলনা করে লাভ নেই। ঠিক আছে, আমাদের ছবির সাথে ওই ছবির তুলনা করে লাভ নেই। আমাদের কাছে 10 কোটি টাকাটা অনেক টাকা, কারণ তারা তো ইনিশিয়াল একটা সাপোর্ট পেয়েই যাচ্ছে। কিন্তু যাদের বাজেট কম, যারা হচ্ছে বছর 2টো ছবি প্রডিউস করতে পারছে না, তাদের ওই কথাটা বলা উচিত। কারণ তাদের কাছে না এই 2 কোটির ওপরের প্রযোজক এবং 100 কোটির প্রযোজক এক ব্র্যাকেটে পড়ছে। ঠিক আছে, এই হচ্ছে পুরো বিষয়তে আপনাদের কি অপিনিয়ন অবশ্যই জানাবেন। এবার আমরা দ্বিতীয় যে বিষয়টা আসবো, সেটা হচ্ছে রণবীর সিং। সে কান্তারা চ্যাপ্টার 1 নিয়ে ভীষণভাবে প্রেস করতে গিয়ে অডিয়েন্সকে জিজ্ঞাসাও করেছে যে তোমরা যদি কান্তারা চ্যাপ্টার 3-তে আমাকে দেখতে চাও তাহলে বলো ঋষভ শেট্টিকে। ঋষভ শেট্টির পারফরমেন্স, তার সেটা সে ভক্ত হয়ে গেছে ভীষণভাবে। সে কান্তারার প্রশংসা করতে গিয়ে সে হচ্ছে মিমিক করে। এবার যখন হচ্ছে দেবী ভর করে, তারপর ওই যে প্রোটাগনিস্ট সে যেরকম রুদ্র রূপ ধারণ করে, এই বিষয়টা করতে গিয়ে সে যেরকম মুখের অঙ্গিভঙ্গি করে, যেভাবে মিমিক করে, যখন প্রথমবার করে স্টেজের নিচে এসে, তখন কিন্তু ঋষভ শেট্টি তাকে মানে হাত দিয়ে নাও করে, বাট তারপরে সে আবার সেই জিনিসটা করে। এবং পরবর্তীতে সেই ফিল্ম ফেস্টিভ্যালে এরকম ধরনের জিনিসপত্র করার পরে এটা সোশ্যাল মিডিয়ায় আজকে সকাল থেকেই ভীষণ পরিমাণে ভাইরাল, এবং বহু ফ্যান্সরা এই বিষয়টা নিয়ে রিয়্যাক্ট করে, তারা রেগে যায়। অনেকে এটা নিয়ে স্টেটমেন্ট দেয় যে রণবীর সিং একটা ক্লাউন, সে এরকম জিনিসপত্র করে কি করে, এবং এরকম একটা তাদের রিলিজিয়াস সেন্টিমেন্ট সেটাকে এরকমভাবে সে ব্যঙ্গ করেছে, যেখানে ঋষভ শেট্টি তাকে মানা করে। ঋষভ শেট্টি যদিও তাকে হেসেই মানা করে, বাট তা সত্ত্বেও সে সেটা বারংবার করতে থাকে, এবং সেটা আজকে এমন একটা জায়গায় সে নিয়ে যায় যে এরপর এরকম ধরনের রিলিজিয়াস যে জিনিসপত্র সেগুলো নিয়ে যে কেউ মকারি করতে পারবে, যে কেউ সেটা নিয়ে এরকম ধরনের স্টেটমেন্ট দিতে পারবে। তুমি যখন সেটা বুঝতে পারছো না, সেটা নিয়ে কথা না বলাই ভালো, সেটা নিয়ে এরকম ধরনের কমেন্ট্রি না করাই ভালো। তার কারণ সেই দেবী চামুণ্ডী এই বিষয়টাকে, এই যে দেবী, সেই বিষয়টাকে এমনভাবেই কোট করেছে যে ঘোস্ট সে প্রসেস করেছে, এবং এই স্টেটমেন্টটা আরও বাজেভাবে ব্যাকফায়ার করেছে রণবীর সিংকে। দুদিন পরেই তার ছবি আসছে ধুরন্ধর, যে ছবিটার অ্যাটলিস্ট একটা ভালো হাইপ রয়েছে, কিন্তু চারিপাশে এই ছবিটার বয়কটের ডাক শুরু হয়ে গেছে। এবার দেখুন, বয়কটের ডাক তো এর আগে পাঠান থেকে শুরু করে অনেক ছবি ফেস করেছে। বয়কটের ডাকে আলটিমেটলি যে কিছু হয় এটা আমি মনে করি না। আর এমনি ধুরন্ধরের পিছনে এ ছবিটাকে আটকাতে চায়, ও ছবিটাকে আটকাতে চায়, এটা তো ফেস করছেই। আপনারা দেখবেন যে এমন বহু ছবি আসে যেই ছবিতে যে পরিচালক, যে প্রযোজক বা যারা ছবিতে মুখ্য চরিত্র অভিনয় করছে, অভিনেতা অভিনেত্রীরা, তারা সেই বিষয়টায় হয়তো অনেকে ইনভলভও না। তারা হয়তো শুধুমাত্র চরিত্র প্লে করছে,
তারা হয়তো যে ক্যারেক্টারটা প্লে করছে সেটা রিলিজিয়াস যে কোনো সেন্টিমেন্টের সাথে জড়িয়ে থাকুক বা যে কোনো একটা রুটকে ফলো করে এগোক, তারা হয়তো প্রত্যেকে সেটা বিশ্বাস করে না এবং আমার মনে হয় সেটা চরিত্র প্লে করছে। কিন্তু ঋষভ শেট্টি সে যেভাবে এই ছবিটা বানিয়েছে, তার টিম যেরকমভাবে কাজ করেছে, যেরকমভাবে লোকেশন বাছাই করেছে, এত দিন ধরে একটা ছবি বানিয়েছে এবং এরকম একটা কমিটমেন্ট যে আমি ভাই আমার এরকম একটা কেরিয়ার, এরকম একটা সময় এসে, এরকম একটা বয়সে এসে এই টাইম আর কোনো ছবি করব না, আমি এই দুটো পার্টের জন্য সব দিয়ে দেবো। তো এই যে সিদ্ধান্তটা, এটা কিন্তু সবাই নিতে পারবে না। এবং যেভাবে ছবিটা বানিয়েছে আপনি দেখবেন, ওরা না ছবিটার পিছনে একটা অদ্ভুতই ওদের বিশ্বাস আছে, অদ্ভুত একটা রেসপেক্ট আছে, এবার সেটা বড় পর্দায় দেখা যাচ্ছে। এবার সেটা কিন্তু কখনো এমন না যে ও ওটাকে শুধুমাত্র গ্লোরিফাই করছে, যে ও ওটাতে বিশ্বাস করে না, যে কারণে ওকে পাবলিকলি এসে স্টেটমেন্ট দিতে হচ্ছে আমি সেই সময় ভেজ খেয়েছি, আমি সেই সময় বিশ্বাস করে এই করেছি, এরকমভাবে ছবিটাকে প্রমোট করেছি, ছবি রিলিজের আগের দিন এরকমভাবে জিনিসপত্র করেছি, এমনটা নয়। ও ওই কালচারটাকে বিশ্বাস করে যেটা গোটা ছবি জুড়ে ভিজিবল। এবার সেটার আগেইনস্টে যখন একজন মকারি করছে, কার্টুনের মতো জিনিসপত্র করছে, সে ব্যাকল্যাশ পাবে, এটা খুব স্বাভাবিক। এবং আমি এটাও বলবো যে রণবীর, তার কিন্তু উদ্দেশ্যটা খারাপ ছিল না, কারণ রণবীর এরকম জিনিসপত্রই করে। কিন্তু সব জায়গায় যে তুমি গা বাঁচিয়ে বেরিয়ে যাবে, এটা হবে না। আমার যেটা ভালো লাগলো সেটা হচ্ছে পুরো বিষয়টা, আপনারা যদি ভিডিওটা দেখেন, ভিডিওটার আগের মুহূর্ত পার্টিকুলার ওই জায়গাটায় যেরকম ঋষভ শেট্টি রিয়্যাক্ট করেছে, সব থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে একটা মানুষ সে বাস্তবে কেমন, সে এরকম সময় যেখানে হচ্ছে আপনার রিয়াকশানটাই ফার্দার সব কিছু লিখে দেবে, সব কিছু সেটাই বলে দেবে, ওরকম একটা জায়গাতে ঋষভ শেট্টি এবং তার টিম যেরকমভাবে বিষয়টার সাথে ডিল করেছে, ওরকম কুল অ্যান্ড কামভাবে সে ডিল করেছে, সে রণবীরকে না করছে, কিন্তু কখনোই কিন্তু এই বিষয়টা এমন জায়গায় ঋষভ শেট্টি নিয়ে যায়নি, সেটা যদি ঋষভ শেট্টি আর এক চুল এগিয়ে যায় না, আগুন লেগে যাবে। বাট ও যেরকমভাবে বিষয়টার সাথে ডিল করলো, সেটা সত্যি ভীষণ স্যাটিসফাইং। আমার মনে হয় এই লোকটাকে যে এত লোক ভালোবাসে, এই লোকটাকে যে এত লোক রেসপেক্ট করে, এটার কারণ আছে, লোকটা সত্যিই ডিজার্ভিং। এবং দ্বিতীয় হচ্ছে, একটা জিনিস মানুষকে রপ্ত করতে হয়, বুঝতে হয় যত তার বয়স বাড়ে, যত তার সময় এগোয়, যে আমার কিছু কিছু জায়গায় একটা গণ্ডি বানাতে হয়, একটা সীমা বানাতে হয়, পরিসীমা বানাতে হয়। আমি কতটা বলবো, কতটা সহ্য করব, তাহলেই না বড় হওয়া যায়। আজকে এমন অনেকে রয়েছে যারা শাহরুখ খানের কন্টেম্পোরারি, যারা শাহরুখ খানের মতো হয়তো দুর্দান্ত অ্যাক্টর, তাদের হিউজ ফ্যান ফলোয়িং রয়েছে, কিন্তু দেখবেন শাহরুখ খান একজনই হতে পেরেছে। তার কারণ তার হিউমার হোক, তার কনফিডেন্স হোক, মানুষকে রেসপেক্ট দেওয়া হোক, এরকম প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে প্রত্যেক জায়গায় কিছুজন রয়েছে যাদেরও যখন অ্যাপিয়ার করে আমরা দেখে বুঝতে পারি যে না, এই মানুষটার মধ্যে কিছু আছে, একটা পার্সোনালিটি আছে। রণবীর সিং সে যতই ব্লকবাস্টার দিক, তার পদ্মাবত আসুক, তার সিম্বা আসুক, তার একটা দুর্ধর্ষ ছবি আসুক, পারফরমেন্স আসুক, যখনই সে বাস্তব জীবনে বা সে যখনই ওই সিনেমার পরে যেখানেই অ্যাপিয়ার হবে, এরকম ধরনের জিনিসপত্র করবে, অডিয়েন্সের যে রেসপেক্টটা, সেটা না আস্তে আস্তে ভীষণভাবে কমে যাবে। এবং এখন যে জায়গাটা হয়েছে সেটা হচ্ছে পুরোটাই হচ্ছে রিলের দুনিয়া। মানে মানুষ ওইটুকুই দেখছে প্যাপারাজিদের সাথে কীরকম বিহেভ করলো, মানুষ ওইটুকুই দেখছে যে সে রাস্তা দিয়ে যাচ্ছিল, দুটো মানুষ হাত পেতে টাকা চেয়েছে, টাকা দিয়েছে না দরজা বন্ধ করেছে, ওইটুকুই দেখলো। এবং ওইটুকু দেখেই কিন্তু ডিসাইড করে নেয় যে এ শালা ভালো মানুষ না খারাপ মানুষ। মানে ওইটুকুতেই, ইন্টারনেটে যেটুকু অ্যাভেলেবেল আছে সেইটুকুতেই একটা মানুষের ইমেজ পরিষ্কার হয়ে যায়। এখনও বলছি এই কারণে, রণবীরের যে উদ্দেশ্য সেটা কিন্তু খারাপ ছিল না, কিন্তু যেভাবে বিষয়টা উঠে দাঁড়িয়েছে, যেরকমভাবে ও মুখের অঙ্গে ভঙ্গি করেছে, না বুঝে যেরকম ধরনের কথা বলেছে, সেই জিনিসটার জন্যই মানুষ ভীষণভাবে সেটার নিন্দা করছে। এবং আজকে পুরো বিষয়টা হিতের বিপরীত হয়ে গেল। দুদিন আগেও রণবীরের ছবি ধুরন্ধর, সেটা যখন বয়কটের ডাক আসছিল, যে কোনো একজন ইউটিউবার যখন টুইট করছিল সেটা নিয়ে, লোকে সেটার মানে রুখে দাঁড়াচ্ছিল, রণবীরকে ডিফেন্ড করছিল, রণবীরের এরকম একটা পারফরমেন্সের জন্য, এরকম তাকে দেখতে লাগছে, এরকম একটা ছবির জন্য। কিন্তু আজকে পরিস্থিতি এমন হয়ে গেল যে রণবীর সে মারাত্মকভাবে কোণঠাসা। এবং যদি ছবিটা ভালো হয়েও যায়, রণবীর যে ভালোবাসাটা প্রথম দিন থেকে রণবীরের পাওয়া উচিত, সেটা যেন আবার তাকে ঘুরে গিয়ে অ্যাচিভ করতে হবে। তো যে কারণে আমাদের নিজের যে পার্সোনালিটি, আমাদের নিজের কিছু জায়গায় কি বলা উচিত, কি বলা উচিত না, এটাতে আমার মনে হয় লক্ষ্য রাখা উচিত। তাহলেই সবথেকে আজকের দিনে দাঁড়িয়ে সবথেকে বেশি সেফ থাকা যাবে। মানে সব জায়গাতে দরকার নেই অতিরিক্ত কথা বলার, সব জায়গাতে দরকার নেই
আমি কতটা জানি সেখানে লাফিয়ে পড়ার, কারণ কিছু কিছু জায়গায় একটা লাইন, একটা গণ্ডি বানানো দরকার। এই ছিল আজকের ভিডিও। তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। ঠিক আছে।